good day to you. And at first, I would like to provide all types of praise for the Almighty Allah who has given me a chance to join such like a digital platform. And today, I would like to give a special congratulations to you all because you have become a student of a renowned institution from the point of view of Magura. That means top institution in the point of view of Magura Government Hussain Said Sorority College. And here, the main coordinator and the honorable principal of Government Hussain Said Sorority College is Professor Debobroto Ghosh. Now I would like to introduce the honorable faculty member of Department of Accounting, Abdul Wadud Bishas, Head and Associate Professor, Department of Accounting, Government Hussain Said Sorority College, Magura. And besides, their three teachers are respectively number one, Uttham Kumar Gain, Assistant Professor, Department of Accounting, Government Hussain Said Sorority College, Magura. And second one, Orup Kumar Mojumdar, Department of Accounting, Government Hussain Said Sorority College, Magura. And third one, Muhammad Mohabbat Hossain, Lecturer, Department of Accounting, Government Hussain Said Sorority College, Magura. Now it is time to understand all things at the same time. আজকের আলোচিত বিষয় হিসাব বিজ্ঞান পরিচিতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আজকের উপস্থাপিত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাস শেষে সবকিছুই সহজ করে বোঝার জন্য যতটুকু প্রয়োজন বুঝতে সক্ষম হবে। হিসাব বিজ্ঞান পরিচিতি। তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ একটি কিন্তু একটি হিসাব বিজ্ঞান জগতে খুব পরিচিত একটি ছবি। তোমরা কি কেউ বলতে পারো এই ছবিটি কার ছবি? চলো একটু দেখে নেওয়া যাক মূল বিষয়বস্তু সমূহ কি। ফ্রা লুকা বার্তোলোমিয়া ও দা প্যাসিলি বা লুকা প্যাসিলি, যিনি 1445 থেকে 1517 সাল পর্যন্ত যার জীবনের ব্যাপ্তিকাল ছিল এবং তিনি একজন ইতালীয় গণিতবিদ। তিনি লিওনার্দো ভিঞ্চি, বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো ভিঞ্চি, যিনি মোনালিসা যে ছবিটি তিনি চিত্রায়িত করে পৃথিবীর বুকে আজও স্মরণীয় হয়ে রয়েছেন, তার একজন সহযোগী ছিলেন এবং অ্যাকাউন্টিং এর প্রধান অবদানকারী এই লুকা প্যাসিলি। তাকে বলা হয় অ্যাকাউন্টিং এবং হিসাব রক্ষণ এর জনক বা পিতা। তিনি হচ্ছেন ইতিহাসের সেই প্রথম ব্যক্তি যে অ্যাকাউন্টিং এর সর্বপ্রথম কাজ প্রকাশ করেছিলেন। তাহলে ইনি হচ্ছেন লুকা প্যাসিলি, ইতালীয় গণিতবিদ। ইনি ছিলেন লিওনার্দো ভিঞ্চির একজন সহযোগী। তাকে বলা হয় হিসাব বিজ্ঞানের জনক। এখন কোশ্চেন হচ্ছে, কোন বইয়ের মাধ্যমে তিনি এত সুখ্যাতি অর্জন করেন এবং হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের জনক হিসেবে আমাদের মাঝে পরিচিতি লাভ করেন? লুকা প্যাসিলির রচিত বইয়ের নাম সুম্মা ডি অ্যারিথমেটিক জিওমেট্রিকা প্রফেশনালিটা, অর্থাৎ এই যে বইটি, এই বইয়ে তিনি প্রথম দুতরফা দাখিলা পদ্ধতির অবতারণা করেন এবং যা আজ পর্যন্ত চির অম্লান এবং এই বইকে ভিত্তি করে হিসাব বিজ্ঞানের যাবতীয় কার্যক্রম পরিচালিত এবং সেই অনুসারে কার্যক্রম এবং তার বৈজ্ঞানিক যে ব্যবহার আমরা আজকে দেখতে পাচ্ছি। আলোচ্য বিষয়সমূহ, আজকের পড়ার আলোচ্য বিষয়সমূহ আমরা এক এক করে একটু দেখার চেষ্টা করি। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা,
হিসাব বিজ্ঞানের উৎপত্তি, হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা, হিসাব তথ্য ব্যবস্থা এবং এর ব্যবহারকারী। তো চলো দেখা যাক আমরা যা যা জানতে পারবো। নাম্বার 1, হিসাব বিজ্ঞান সম্পর্কে মোটামুটি নয়, একদম স্পষ্ট ধারণা নিতে চেষ্টা করব। 2 নম্বর, হিসাব বিজ্ঞানের উৎপত্তিকাল সম্পর্কে জানতে পারবো। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা কেন বলা হয়, ওয়াই অ্যাকাউন্টিং ইজ কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, এই বিষয়টা আমরা জানতে পারবো। এবং 4 নম্বরে হিসাব তথ্য ব্যবস্থা বিষয়ে জ্ঞান লাভ করতে পারবো। এবং 5, হিসাব তথ্য ব্যবস্থার ব্যবহারকারী কারা, অর্থাৎ ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। We will learn from here definition of accounting, the originality of accounting. Number 3, why it is called the language of business, accounting information system. And number 6, who are the users of AIS, accounting information system. চলো দেখা যাক যে বিস্তারিত, যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। অন্যভাবে বলা যেতে পারে, যে শাস্ত্র বা বই পাঠ করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠু, সুন্দর এবং সুচারুরূপে লিপিবদ্ধ করতে সক্ষম হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন তারা বলেছে, অন্তত আংশিক আর্থিক প্রকৃতি বিশিষ্ট বিভিন্ন প্রকার লেনদেন সমূহ, ঘটনা, অর্থের অঙ্কের লিপিবদ্ধকরণ, সুসংবদ্ধকরণ এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে আমরা বলতে পারি একটি সংজ্ঞা যেটা উপরে বাংলায় দেওয়া রয়েছে তার ইংরেজিটা এরকম। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন AAA এর মতে, accounting refers to the process of identifying, measuring and communicating economic information to permit informed judgment and decisions by users of the information. That means accounting refers to the process of identifying, measuring, communicating economic information to permit informed judgment and decisions by users of the information. আর AICPA যারা যে সংজ্ঞাটি দিয়েছে, accounting is the art of recording, classifying, summarizing in a significant manner and in terms of money, transactions, events which are in the first list of financial character, interpreting the result thereof. আমি আগেই বলেছি এটার বাংলা হবে অন্তত আংশিক আর্থিক প্রকৃতি বিশিষ্ট বিভিন্ন প্রকার লেনদেন সমূহ, ঘটনা, অর্থের অঙ্কে লিপিবদ্ধকরণ, সুসংবদ্ধকরণ এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে আমরা সহজ করে বলতে পারি যে হিসাব বিজ্ঞান মূলত 4টি পয়েন্ট যদি আমরা বিশ্লেষণ করি। নাম্বার 1, টু রেকর্ড দ্য ইকোনমিক ফিনান্সিয়াল ট্রানজাকশন, আর্থিক অর্থনৈতিক সমস্ত প্রকার লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ। নাম্বার 2, টু ক্লাসিফাই দ্য ট্রানজাকশনস। নাম্বার 3, টু ক্লাসিফাই দ্য ট্রানজাকশনস, অর্থাৎ লেনদেন সমূহ তাদের ধরন, নেচার অনুযায়ী আলাদা আলাদা করে সংরক্ষণ করা, আলাদা আলাদা করে ভাগ করে সেগুলোকে সংরক্ষণ করা। প্রথমে হচ্ছে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা, অর্থনৈতিক লেনদেনগুলো লিপিবদ্ধ করা। 2 নম্বর হচ্ছে তাদের নেচার, ধরন অনুযায়ী সেগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করা। নাম্বার 3, টু সামারাইজ অফ অল দোজ ব্যালেন্সেস অফ ট্রানজাকশন, অর্থাৎ ওই সকল যে সকল লেনদেনগুলো আমরা আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করেছি সেগুলোর ব্যালেন্সগুলোকে একটি তালিকাবদ্ধ করা।
তালিকাবদ্ধ সংক্ষিপ্ত আকারে তালিকা করা। আর 4 নম্বর হচ্ছে ওই তালিকা থেকে ব্যালেন্সগুলো, লেনদেনের ব্যালেন্সগুলো নিয়ে কি করা, লাভ ক্ষতি হিসাব তৈরি করা এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা এবং নগদ প্রবাহ বিবরণী অবস্থা সম্পর্কে জানতে পারা। তাহলে আমরা যদি এক কথায় এটাকে সামারাইজ করি তাহলে 4টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে টু রেকর্ড দ্য ফিনান্সিয়াল ইকোনমিক ট্রানজাকশন। নাম্বার 2, টু classify, to record and classify the all transactions, recorded all transactions. Number 3, to summarize the balances of those transactions and to interpret the result. To interpret the result means by making profit and loss account, by making cash flow statement, and by making balance sheet. তাহলে আমরা বুঝতে পারলাম যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নিরূপণ করা সম্ভব হয়। এবার আসো হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে কিছু ধারণা লাভ করি। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে কি দেখা যাচ্ছে? এই ছবিতে পশু পাখি, গাছ, পশু পাখি আছে, গাছ আছে, তারপরে বিভিন্ন টব আকৃতির জার আছে, পশু পাখির বিভিন্ন অংশ রয়েছে। অর্থাৎ অতীতকালে মানুষ হিসাব রাখার জন্য এই সকল তোমার ছবি তারা ব্যবহার করত এবং ছবি এঁকে রাখতো দেয়ালে, যাতে করে তারা কতটা তাদের সংরক্ষণে রয়েছে, কতটা বের হয়ে সংরক্ষিত উপাদানগুলো কতটা বের হয়েছে, অর্থাৎ তাদের মোটামুটি হিসাব রাখার জন্য কিছু প্রক্রিয়া তারা অনুসরণ করা শুরু করে এবং এর মাধ্যমেই মূলত আধুনিক যে আজকের অবস্থা, এটার উন্মেষকালের প্রথম দিক বলা যায় যে এই চিত্রায়িত ছবি। প্রায় 4000 বছরের পুরাতন ইতিবৃত্তকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। আমরা যে ঘটনাটি দেখলাম এটা 4000 বছর আগের প্রথম দিককার অবস্থা, এটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করেছি। হিসাব বিজ্ঞান উন্মেষ পর্ব, ডেভেলপমেন্ট পিরিয়ড, যেটা 1494 এর আগে। মানব সভ্যতা শুরু থেকে 1494 সাল পর্যন্ত সময়কে হিসাব বিজ্ঞানের উন্মেষ কাল বলা হয়। এই পর্বকে 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, প্রস্তর যুগ, গুহার অভ্যন্তরে হিসাব রাখত। গুহার অভ্যন্তরে বিভিন্ন দাগ কেটে ছবি এঁকে মানুষ হিসাব রাখত, একে আমরা প্রস্তর যুগ বলি। 2 নম্বর, প্রাচীন যুগ, গুহা ছেড়ে মানুষ সমভূমিতে সমাজবদ্ধভাবে বসবাস শুরু করে, রশিতে গিট বেঁধে হিসাব রাখত। এরপরে রয়েছে বিনিয়োগ, কপাটের অভ্যন্তরে অথবা ঘরের দেয়ালে রড দিয়ে দাগ কেটে হিসাব রাখত। মুদ্রা যুগ, অর্থের মাধ্যমে ক্রয় বিক্রয় আরম্ভ শুরু হয়। মধ্যযুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অর্থের মাধ্যমে ক্রয় বিক্রয় শুরু হয়। প্রাক বিশ্লেষণ কাল, 1494 সাল থেকে 1800 সাল পর্যন্ত সময়কে প্রাক বিশ্লেষণ কাল বলে। ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয় এই সময়ে। অর্থাৎ আধুনিক যে অবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে লেনদেনের, তা 1494 সাল থেকে 1800 সাল পর্যন্ত সময়ের মধ্যেই এর অবস্থান শুরু হয়। আমরা আধুনিক ব্যাংকিং ব্যবস্থার একটি চিত্র দেখতে পাচ্ছি। 3, বিশ্লেষণ কাল, 1801 সাল থেকে 1950 সাল পর্যন্ত সময়কে বিশ্লেষণ কাল বলে। নিরীক্ষা শাস্ত্রে আয়কর আইন, কোম্পানি আইন ইত্যাদি প্রতিষ্ঠা লাভ করে। নিরীক্ষা শাস্ত্র, আয়করের জন্য যে আইন, কোম্পানির জন্য যে আইন, এই সমস্ত আইনগুলো
এই সময়কালের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে। আধুনিক কাল 1951 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কে আধুনিক কাল বলা হয়। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, মানব হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং, AISC ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি 1973 সালে যুক্তরাষ্ট্রে গঠিত হয় ইত্যাদি অবস্থানগুলো সুদৃঢ় হতে এই আধুনিক কাল এর সময়কালের মধ্যে অতীতকে বিশ্লেষণ করে আধুনিক সময়ে এটি প্রতিষ্ঠা লাভ করে এবং হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন তার একটি অবস্থা আমরা এখন বোঝার চেষ্টা করব। চলো দেখা যাক। প্রতিটি ভাষার যেমন কতগুলো প্রতীক, চিহ্ন বা পদ সমষ্টি থাকে, তেমন হিসাব বিজ্ঞানের ডেবিট, ক্রেডিট, অবচয়, নিটলাভ ইত্যাদি থাকে, যার মাধ্যমে তথ্য সরবরাহ করা হয়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। আবার একটু বলার চেষ্টা করি। প্রত্যেক ভাষায় যেমন কতগুলো প্রতীক, চিহ্ন বা পদ সমষ্টি থাকে, তেমন হিসাব বিজ্ঞানের ডেবিট, ক্রেডিট, অবচয়, নিটলাভ ইত্যাদি শব্দগুলো থাকে, যার মাধ্যমে তথ্য সরবরাহ করা হয়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। ব্যবসার ভাষা বলার কারণ হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা হয়, সর্বজন গ্রাহ্যতা, সবাই এটা গ্রহণ করে, ভাব প্রকাশ করা যায়, পারিভাষিক শব্দ, বিভিন্ন পারিভাষিক শব্দ রয়েছে যেগুলো একমাত্র হিসাব বিজ্ঞানে ব্যবহার হয়, তার হিসাব বিজ্ঞানের নিজস্ব ভাষা, বিনিয়োগ ইত্যাদি। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে হিসাব বিজ্ঞানের নিজস্ব কিছু চিহ্ন বা পদ রয়েছে, যার মাধ্যমে সে তথ্য সরবরাহকারীকে তথ্য দিতে সক্ষম হয় এবং যেগুলো আর্থিক ফলাফল নির্ণয়, সবাই এটাকে সাদরে গ্রহণ করবে, সবার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, ভাব প্রকাশ করতে সক্ষম এবং বিনিয়োগ অথবা আর্থিক অবস্থার বিষয় বলি এবং লাভ লসের যে অবস্থান তা প্রদর্শন করতে সক্ষম হয়। অর্থাৎ একটি ভাষার মতোই এর কার্যক্রম সম্পাদিত হয় অর্থনৈতিক লেনদেনের জগতে, যে কারণে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা হিসেবে অভিহিত করা হয়। এ পর্যায়ে হিসাব তথ্য, অ্যাকাউন্টিং ইনফরমেশন। তথ্য বলতে কোনো উপাত্ত, বিবরণ, ব্যাখ্যা বা প্রতিবেদনকে বোঝায়, যা সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে। তথ্য বলতে এমন কোনো উপাত্ত, বিবরণ, ব্যাখ্যা বা প্রতিবেদন যা সিদ্ধান্ত গ্রহণ করতে হেল্প করে, সহায়তা করে। আর তথ্য ব্যবস্থা বলতে এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি বোঝায় যা তথ্যের সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যাকরণ ও বন্টন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণে সহায়তা করে। তাহলে আমরা যদি আবার বলি, তথ্য বলতে কোনো উপাত্ত, বিবরণ, ব্যাখ্যা বা প্রতিবেদনকে বোঝায় যা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আর তথ্য ব্যবস্থা হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি বোঝায় যা তথ্যের সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যাকরণ ও বন্টন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণে সহায়তা করে। এখন তথ্যের ব্যবহারকারী কারা? তথ্যের ব্যবহারকারী হচ্ছে একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইউজার্স অফ ইনফরমেশন। তো অভ্যন্তরীণ হচ্ছে ইন্টারনাল ব্যবহারকারীদের প্রথমে আমরা বলতে পারি মার্কেটিং ম্যানেজার, উৎপাদন তত্ত্বাবধায়ক, তথ্য পরিচালক, অর্থ পরিচালক, পরিচালক, কর্মচারী, কোম্পানির সচিব। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মার্কেটিং ম্যানেজার, উৎপাদক তত্ত্বাবধায়ক, অর্থ পরিচালক, পরিচালক, কর্মচারী এবং কোম্পানির সচিব, আরো অনেকে রয়েছেন ইত্যাদি ইত্যাদি। তাহলে
বাহ্যিক ব্যবহারকারী কারা? বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে মালিক, সম্ভাব্য বিনিয়োগকারী, পাওনাদার, আর্থিক পরামর্শক, কর কর্তৃপক্ষ, যারা কোম্পানির ভিতরের সরাসরি ভিতরে কাজ না করে বাইরে থেকে তথ্য সংগ্রহ করে। এখানে মালিক বলতে স্টেক হোল্ডার না স্টক হোল্ডার, এটা একটা বিষয়। স্টেক হোল্ডার যারা থাকে তারা ভিতরের মালিক, বাইরেও মালিক হওয়া যায় যদি আমি কোনো শেয়ার ক্রয় করি, সেই ক্ষেত্রে স্টক হোল্ডার। এখানে এই জাতীয় মালিককে এর কথা বোঝানো হয়েছে। এছাড়াও রয়েছে ঋণদাতা, শ্রমিক সংঘ, গবেষকগণ, জনগণ, ভোক্তা, সরকার, যারা তথ্য সংগ্রহ করে সংগঠন বা কোম্পানি বা প্রতিষ্ঠানের বাইরে থেকে তারা তথ্য সংগ্রহ করে। এনারা হচ্ছেন কোম্পানির সরাসরি কাজে না যুক্ত থেকে যদি কেউ তথ্য সংগ্রহ করে বাইরে থেকে, তখন তাদেরকে বলা হয় এক্সটার্নাল ইউজার্স অফ ইনফরমেশন। আশা করি বিষয়গুলো তোমাদের কাছে খুবই স্বচ্ছ হয়েছে, ধারণাটি ক্লিয়ার। তোমাদের বাড়ির জন্য যে কাজ থাকবে পড়বে। হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়, হিসাব তথ্য বলতে কি বুঝো, এবং দুটি করে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারীর নাম তোমরা আরো অতিরিক্ত যুক্ত করবে। তোমাদের বাড়ি থেকে যে বিষয়গুলো দেখা দরকার এবং তোমরা নিজেরা নোট করবে, মূল্যবোধ ও জবাবদিহির ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। হিসাব বিজ্ঞানের ভূমিকা তোমরা কিছু পয়েন্ট যুক্ত করবে যেগুলো দ্বারা আমাদের কাছে মূল্যবোধ ও জবাবদিহির বিষয়টা একদম স্বচ্ছ হবে। হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় কেন, এটা ব্যাখ্যা করবে। হিসাব তথ্য কি ও ইহা এর প্রয়োজনীয়তা আলোচনা করো, এটি থাকবে। দ্বিতীয় পর্বে আজকের জন্য তোমাদের যে বিষয়টি সম্পর্কে ধারণা দেব তার নাম হচ্ছে লেনদেন। ইংরেজিতে একে বলে ট্রানজেকশন। ট্রানজেকশন মিন্স লেনদেন। বলা হয়েছে there are three specific elements need to make a transaction. Number one, at least two parties involvement. It must be measured by common monetary terms. And number three, it must be change the financial position of each parties. When these three elements will meet up the demand, then it will be turned into transaction. অর্থাৎ লেনদেন বলতে বোঝানো হয়েছে প্রথম এর কমপক্ষে দুইটি পক্ষ থাকবে, এটি আর্থিক মাপকাঠিতে পরিমাপযোগ্য হইতে হবে এবং অবশ্যই দুটি পক্ষ, যে দুটি পক্ষ প্রথমে ছিল তাদের আর্থিক অবস্থার পরিবর্তন হবে। যদি এই তিনটি উপাদান একসাথে মিলিত হতে পারে তখন এটি লেনদেন হবে, অন্যথায় এটি লেনদেন হবে না। আবার বলি, at least two parties involvement. It must be measured by common monetary terms, either taka, dollar or pound sterling or any other currency. It must be changed the financial position of both parties. When these three elements will meet up, then it will be turned into transaction. Okay, now we will learn about the transaction. At the end of the session, we'll understand the definition of transaction, the characteristics of transactions, and the accounting equation. So let's go to the respective slides. At the end of the session, I have already said, you will say what is the transaction, what are the characteristics of the transaction, and what is the accounting equation. Okay, you have already seen a picture in front of you. One party is providing currency and another party is providing the goods or services. Goods. That means
Here, when any event will be happened is as like that, where two parties involvement will be exist. It must be measured by common monetary terms either taka, dollar, or pound sterling, or any other currency. And if it changes the financial position of both parties, then it will be turned into transaction. Okay. Now the characteristics of transaction. It must be measured by common monetary terms, either taka, dollar, or pound sterling, or any other currency. It must be changed the financial position of the both parties. It's involve at least two parties involvement. It involves two parties at least. It must be complete. It must be complete. It may be not visible. It may be not visible. That means transaction may be visible or not visible. Transaction, it must be, that is not, it must not be visible. In some cases, some transaction will not be visible. Okay. Now it is time to understand the accounting equation. A equal to L plus OE. A means asset, L means liabilities, and OE means equity. Okay. That means assets equal to liabilities plus owner's equity. Expanded accounting equation. If we expand the equation, then we will get assets equal to liabilities plus stockholders equity, and stockholders equity means common stock plus retained earning. Common stock means shares whose owners have the last claim on the corporation assets and liabilities. And retained earning means the amount which is set aside from the common stock. And retained earnings come from revenue minus expenses minus dividend. Revenue minus expenses minus dividend. So this is all for you today. I hope so at the end of session you understand all the points that I have already described in front of you very clearly. Wishes you the best of luck, and I hope so the next upcoming classes will be very easy for you to understand and you will learn something else.